আচ্ছা, আপনারা সবাই জানেন যে আগামীকাল আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর প্রথম ম্যাচ আর্জেন্টিনার, বিশেষ করে মূল আকর্ষণ তো আমাদের আর্জেন্টিনাই। সে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই কারণে মানুষের ভিতরে উন্মাদনা বলেন বা মানুষের ভিতরে যে ইন্টারেস্টটা সেটা কিন্তু অনেক গভীরভাবে কাজ করছে। তো এখানে আমার কনসেপ্টটা হচ্ছে যে মানে মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ তো দুইটি দলে বেশি সাপোর্ট করার চেষ্টা করে। যে কেউ কেউ বলে আমি ব্রাজিল সাপোর্ট করি, আবার কেউ কেউ বলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এটা তাদের ব্যক্তিগত চয়েস। মানুষ সবাই তার পছন্দ মতো একটি দেশকে সাপোর্ট করার স্বাধীনতা রাখে, এবং কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু এটা সম্ভব। অর্থাৎ আমরা কিন্তু চাইলে যে কোনো আমাদের পছন্দ মতো দেশকে আমরা সাপোর্ট করতে পারবো। এখন আমি আজকে একটু ভিন্ন আঙ্গিকে এটা বোঝানোর চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি যে কোন দেশটাকে নৈতিকভাবে, বাংলাদেশের প্রেক্ষাপটে নৈতিকভাবে এবং মানবিকভাবে বা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের আসলে কোন দেশটাকে তুলনামূলক বেশি সাপোর্ট করা উচিত, অন্তত আগামীকালের ম্যাচটা। অর্থাৎ আগামীকাল সকাল ৭টায় বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া ভার্সেস যে আর্জেন্টিনা খেলা হবে, সেইটার ভেতরে কোন দেশটাকে তুলনামূলক আমাদের বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি এই স্ট্র্যাটেজি থেকে। তো এখানে আমি হচ্ছে দুইটা ধাপে আলোচনা করব। একটা হলো বৈদেশিক প্রাঙ্গণে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার অবস্থান, আরেকটি হচ্ছে আমাদের দেশীয়। ইন্টারেস্টিংটা বা মূল আকর্ষণটা থাকবে বা বেশি জানার আগ্রহ থাকবে আমাদের দেশীয়, কারণ বৈদেশিক প্রাঙ্গণে তুলনামূলক আমাদের ইন্টারেস্ট কম হলেও দেশীয় দিকে তো আমাদের ইন্টারেস্ট থাকার কথাই। তো দেখা যাক। তো এখানে আমি আলোচনাটা করব হলো, যদি আর্জেন্টিনা কোনো ভালো কাজ করে বা বৈদেশিক প্রাঙ্গণে খুব একটা ইফেক্টিভ কাজ করে তখন আমরা এখানে প্লাস দেব, এবং আলজেরিয়া যদি ভালো কাজ করে তখন আলজেরিয়াকে প্লাস দেব। যদি নেগেটিভ বা তুলনামূলক ইফেক্টিভ কম কাজ করে তখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো প্রথমে আসি বৈদেশিক প্রাঙ্গণে। তো রিসেন্টলি সবচেয়ে বড় যে ইস্যুটা হচ্ছে আমাদের বৈদেশিক প্রাঙ্গণে, সেটা হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল ইস্যু। তো এই প্রাঙ্গণটা আমরা যদি দেখি প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল ইস্যুতে, তো এটা ১ নম্বর পয়েন্ট। এখন এইখানে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার অবস্থানটা আমরা ক্লিয়ার করি। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসাবে স্বীকৃতি প্রদানের করানোর জন্য একটি কিন্তু ঐতিহাসিক ভোটাভুটি হয়। তো আপনারা সবাই জানেন যে জাতিসংঘে ১৯৬টি দেশ আছে, তার প্রায় বেশিরভাগ রাষ্ট্র বা প্রায় পুরোপুরি সবগুলো রাষ্ট্রই ৯টা ব্যতীত, মানে ৯টা দেশ ব্যতীত মোটামুটি সবগুলো দেশই কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। অর্থাৎ জাতিসংঘের সদস্য যারা আছে তারা কিন্তু চায় যে ফিলিস্তিন একটি পূর্ণ সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য হোক। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমাদের বলতে হচ্ছে যে আমাদের প্রিয় দেশ আর্জেন্টিনা, যে ৯টি দেশ ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয় তার ভিতরে আর্জেন্টিনা একটি অন্যতম দেশ। তো এটা আমাদের খুবই মনের ভিতরে আঘাত করে বলতে পারি যে আর্জেন্টিনা দেশটি কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে। তো এই কারণে আমি কিন্তু এখানে নেগেটিভ মার্কিং দিতে পারি এবং আলজেরিয়াকে আমি পজিটিভ দিতে পারি, কারণ আলজেরিয়া কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছিল। আচ্ছা, তাহলে এটা তো গেল ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে। এখন একটু বর্তমান সময়ের দিকে তাকাই। আপনারা বর্তমান আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট আছে ওনার নাম হচ্ছে হেভিয়ার মিলেই। আমি লিখে দেই, ওনার নাম হেভিয়ার মিলেই। আপনারা চাইলে ইংলিশে এটাকে জেভিয়ার মিলেই লিখে সার্চ করে দেখতে পারেন। উনি হচ্ছে বর্তমান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তো রিসেন্টলি নিউজে আপনারা সবাই দেখে থাকবেন, এই বর্তমান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলের সাথে বর্তমান ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থাৎ কোলাকুলি সম্পর্ক বা তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা কিন্তু স্পষ্ট প্রতীয়মান হচ্ছে
এই গতকাল বা গত পরশুর যে নিউজটা আছে সেটা আমরা দেখতে পাই। অর্থাৎ এই আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী যে প্রেসিডেন্ট আছে সে প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি ঝুঁকে আছে। তার মানে তারা কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষদের বিপক্ষে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে আরেকটা নেগেটিভ পয়েন্ট দিতে পারি, অর্থাৎ তারা কিন্তু ফিলিস্তিনের স্বীকৃতি চায় না, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা চায় না। মানুষের বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের উপরে, আর সেই ইসরায়েলের পক্ষে আছে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই। তো সেটা তো আমরা দেখলাম। আচ্ছা, এটা তো গেল বৈদেশিক প্রাঙ্গণে। বৈদেশিক প্রাঙ্গণে আমরা কিন্তু দেখতে পারি যে আর্জেন্টিনার কিন্তু নেগেটিভ পয়েন্ট কয়টা? দুইটা। আলজেরিয়া কিন্তু এর ভিতরে না, তাহলে আমরা ওকে প্লাস পজিটিভ পয়েন্ট দিতে পারি। তাহলে এই তো গেল বৈদেশিক আলোচনা। এখন আমরা একটু আমাদের দেশীয় আলোচনা করি, যে আমাদের বৈদেশিক বা যে আমাদের দেশের অভ্যন্তরে আলজেরিয়া বা আর্জেন্টিনা কোন দেশটা আমাদের বেশি উপকারে লেগেছে, বা আমাদের প্রকৃত বন্ধু হিসাবে কোন দেশটাকে আমরা চাইলে চয়ন করতে পারি। তো বৈদেশিক প্রাঙ্গণে দেশীয় প্রাঙ্গণে যদি আমরা প্রথমে বলি, তাহলে আমাদের প্রথমে বলতে হয় ওআইসি সম্মেলন, অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এখন বাংলাদেশ যখন 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করলো, এখন এই স্বাধীনতা অর্জনের পরবর্তীতে কাজ কি? বাংলাদেশকে বৈদেশিক প্রাঙ্গণে উপস্থাপন করা, বাংলাদেশকে বৈদেশিক মঞ্চে নিয়ে যাওয়া, প্রসার করা, বাংলাদেশের কানেক্টিভিটি প্রসার করা। এই কারণে কিন্তু আমাদের বৈদেশিক দেশগুলোতে বা বৈদেশিক যে সংস্থাগুলো আছে সেগুলোর ভিতরে আমাদের যুক্ত থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। তো সেরকম একটি সংগঠন হচ্ছে ওআইসি সম্মেলন, ওআইসি সংগঠন। এখন বেশিরভাগ বা প্রায় সব মুসলিম কান্ট্রিগুলো চাচ্ছিল যে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে এই ওআইসি সম্মেলনে যোগ দিক। এখন মজার ব্যাপার হচ্ছে 1974 সালে যে ওআইসির যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটা হওয়ার কথা ছিল পাকিস্তানের লাহোরে। এখন বাংলাদেশকে বলা হলো তুমি পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলনে যোগদান করো। এখন পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করলো বাংলাদেশ। এখন বললে কি বাংলাদেশ আসলে সেই পাকিস্তানে গিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবে? তো এর জন্য বাংলাদেশ 3টা শর্ত উত্থাপন করে ওআইসির কাছে। 3টা শর্ত যদি তোমরা মেনে নাও বা পাকিস্তান যদি মেনে নেয়, তাহলে আমরা ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করব, নচেত নয়। শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত ছিল বাংলাদেশের পতাকা পাকিস্তানে উত্তোলন করতে হবে বা উড়াতে হবে। 2 নম্বর শর্ত ছিল বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা পাকিস্তানে বাজাতে হবে, ওআইসি সম্মেলনে বাজাতে হবে। এবং 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে স্বীকৃতি দিতে হবে। এখন পাকিস্তান তো আসলে এত সহজে এগুলা মেনে নিতে চায় না বা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করতে চাচ্ছিল না। তখনই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলজেরিয়ার তখনকার বা তৎকালীন প্রেসিডেন্ট। তখনকার আলজেরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হুয়ারি বোমেদিন। সেই হুয়ারি বোমেদিন পার্সোনালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজস্ব পরিবহনে 7 সদস্যের বিশিষ্ট একটি সদস্য টিম বাংলাদেশে প্রেরণ করে, মূলত ইনকারেজ করানোর জন্য যে তিনি যেন ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা কিন্তু চাইলে বুঝতে পারেন যে আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বোমেদিন ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করানোর জন্য বাংলাদেশকে তার নিজস্ব পরিবহনে 7 সদস্যের বিশিষ্ট একটি কমিটি বাংলাদেশে প্রেরণ করে ইনকারেজ করানোর জন্য। এবং ইনকারেজ কিন্তু হয় যে আমরা এখানে সম্মেলনে অংশগ্রহণ করব। মজার ব্যাপার হচ্ছে এই আরব দেশগুলোর প্রেসারে, বিশেষ করে আলজেরিয়ার প্রেসারে, পাকিস্তান আসলে বাংলাদেশকে 1974 সালের 22 ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয় বা স্বীকৃতি দিয়ে দেয়। 1974 সালের 22 ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মজার ব্যাপার হচ্ছে এই দিনে কিন্তু তুরস্ক এবং ইরানও বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আর ঠিক তার পরের দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি বাংলাদেশ লাহোরে গিয়ে এই ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করে। তাহলে এই ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করাই বলুন আর বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে স্বীকৃতি প্রদানে বাধ্য করাইতে বলুন, সেটা কোন দেশটা করে? সেটা আলজেরিয়া। তাহলে আমরা কিন্তু বলতেই পারি আলজেরিয়া কিন্তু আমাদের এখানে একটা ভালো কাজ করেছে বা আমাদের দেশের একটা উপকারী করেছে, এখানে এটা আমি কিন্তু প্লাস চিহ্ন দিতে পারি। এরপরে আসি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? এটা নিয়ে একটু বিতর্ক আছে। সেটা হলো অনেকেই বলে, বেশিরভাগ জিকে বই লেখা আছে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। সেটা হচ্ছে 1972 সালের 8 জুলাই। 1972 সালের 8 জুলাই ইরাক বাংলাদেশকে প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে, এরকমটা প্রচলিত জিকে বই আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আলজেরিয়ার যে রাষ্ট্রদূত ছিল সে কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে দেয়। তার মানে আমরা বলতে পারি আলজেরিয়া কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্লাস পয়েন্ট দিতে পারি যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ছিলেন আলজেরিয়া। আলজেরিয়া। তো এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। আর কিছু কিছু কূটনৈতিক বিষয় যেমন পাকিস্তানে কিন্তু এক্ষেত্রে আমার একটু চাল ছিল যেন আমরা বৈদেশিক প্রাঙ্গণে অংশগ্রহণ করতে না পারি, এটা তাদের একটি প্ল্যান ছিল। এই কারণে কিন্তু আমরা দেখতে পাই যখন বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে তাৎক্ষণিকভাবে পাকিস্তান কিন্তু কমনওয়েলথের সদস্যপদ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে। কেন? কারণ বাংলাদেশ এই কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল বিধায়। তাহলে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান কতটা তোমার প্ল্যান করেছিল বাংলাদেশকে বৈদেশিক অঙ্গনে যেন না যেতে পারে, সেই কারণে। এই তো গেল এটা। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আসে এবং গুরুত্বপূর্ণ সেটা হলো ন্যাম সম্মেলন। ন্যাম সম্মেলন আপনারা জানেন নন অ্যালাইন্ড মুভমেন্ট যে সম্মেলন, সেটা কিন্তু এই সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণ করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আলজেরিয়া দেশ। এই সম্মেলনটি ন্যাম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1973 সালে। 1973 সালে আলজেরিয়ার মাটিতে। এবং আমাদের বন্ধু দেশ আলজেরিয়া কিন্তু সেই ন্যাম সম্মেলনে অংশগ্রহণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলজেরিয়া, অর্থাৎ তখনকার প্রেসিডেন্ট। তাহলে আমরা কিন্তু এই ন্যামের কারণে এখানে কিন্তু আমরা প্লাস পয়েন্ট দিতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে কিন্তু আর্জেন্টিনার যতটুকু না কন্ট্রিবিউট ছিল আমাদের দেশের জন্য বা বৈদেশিক প্রাঙ্গণে, তার থেকে ঢের বেশি কন্ট্রিবিউট কিন্তু আমাদের আলজেরিয়া দেশের আছে। তাই যদি আমরা নৈতিক দিকে বলুন বা মানবিক দিকে বলুন, সেটা যদি আমরা বিবেচনা করি, অন্তত আগামীকালের ম্যাচটায় কিন্তু আমাদের আলজেরিয়া দেশটিকে সাপোর্ট করা প্রয়োজন। কেন প্রয়োজন? আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। তো এটি কোনো বিভাজন না, এটা জাস্ট আমার একটা মতবাদ বলতে পারেন। যদি আমি আসলেই যদি নৈতিক দিক বিবেচনা করি তাহলে কোন দেশটিকে সাপোর্ট করা প্রয়োজন? সেটা হচ্ছে আলজেরিয়া, আর্জেন্টিনা নয়। কিন্তু সবারই ব্যক্তিগত স্বাধীনতা আছে, আপনারা সবাই যার যার ইচ্ছা মতো পছন্দ মতো, কারণ আর্জেন্টিনার ভিতরে কিন্তু বিশ্বমানের প্লেয়ার আছে। মেসি পুরা পৃথিবীতেই সমাদৃত, আমরা সবাই চিনি তাকে, তার খেলা অবশ্যই ভালো লাগে। তো এইটা অনুসারে কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করতেই পারি। কিন্তু যদি আমরা নৈতিক দিক বিবেচনা করি তাহলে আমাদের বলতেই হয় যদি কোন দেশটাকে সাপোর্ট করা আসলে বাংলাদেশের পক্ষে যৌক্তিক বা নৈতিক, সেটা হচ্ছে আলজেরিয়া, অন্তত আগামীকালের ম্যাচে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।